নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আবার নতুন একটা ভিডিও। তবে এটা টিউটোরিয়াল ভিডিও। তো চলুন, আজকে যে টিউটোরিয়ালটা এনেছি সেটা হলো লং অ্যান্ড শর্ট স্টিচ। এটা সাধারণত আমি যে সেলাইগুলো করি সেগুলোর মেন সেলাই হলো এটা। তো এটা যখন মিশিয়ে আমি বড় বড় যে সেলাইগুলো করেছি সেগুলোই করেছি। সেগুলোতে লং এবং শর্ট শর্ট স্টিচ দিয়ে আমি কমপ্লিট করি সাধারণত। তো সেটাই আমি সুন্দর করে এবং বড় বড় করে ফাঁকা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটা বক্স চৌকো প্রথমে করে নিয়েছি এবং চৌকোর মাঝখানে বেশ সমান ডিস্টেন্সে, ছোট বড় সামান্য আছে, তো সেম ডিস্টেন্স সবার হয়নি, এরকম মোটামুটি একটা আন্দাজ করে আমি সেভাবেই একটা প্রথমে বক্স করে নিয়েছি। তার মাঝখান দিয়ে কয়েকটা ছোট ছোট লাইন টেনে নিয়েছি, অনেকটাই সমান সমান বলতে পারেন। তো তারপরে একটা করে ছোট সেলাই করেছি এবং একটা করে বড় সেলাই করেছি। মাঝখানে একটা দাগ রেখেছি এবং মোট 3টে দাগ মিলিয়ে সেলাইটা করেছি। প্রথম দাগে সেলাইটা তুলেছি, মিডিলে প্রথমে একটা, দ্বিতীয়বার বড় দাগে গেছে, আবার দ্বিতীয়বার বড় দাগ, আবার ছোট দাগ, এভাবেই মোটামুটি মিলিয়ে করেছি। তো ছোট বড়, একটা ছোট উঠবে একটা বড় সেলাই উঠবে, একটা ছোট সেলাই উঠবে একটা বড় সেলাই উঠবে, এভাবেই এটাকেই ওই জন্য একটা শর্ট একটা লং, সেই জন্য শর্ট অ্যান্ড লং স্টিচ বলা হয় এটাকে। তো এভাবেই আমি পুরো সেলাইটাকে করেছি। কালার আমি আমার মতো করেই দিয়েছি, আমি কোথাও নির্দিষ্ট ওইভাবে মিলিয়ে দেইনি, যখন যেটা আমার মনে হয়েছে আমি সেভাবেই সেটা দিয়েছি। তো আশা করি সেলাইটা আপনারা বুঝতে পারবেন এবং ভালোও লাগবে, সেলাইটা আপনারা শিখতেও পারবেন, সেই হিসাবেই দেওয়া। তো একটু দেখে নেবেন। এবার দিয়েছি গেরুয়া এবং সাদার মাঝখানে একটা উঠছে এবং সাদার মাথায় একটা উঠছে, দুটো করে সেলাই উঠছে, সেটা দেখলে বুঝতে পারছেন। একটা লং এবং একটা শর্ট। ওকে, সেলাইটা দেখতে দেখতে আমি সাথে আগামী ভিডিওতে যেখানে আমি গল্পটা শেষ করেছিলাম তার পরবর্তী গল্পটুকু আমি আজকে করব, আর আপনারা সেলাইটা দেখতে থাকুন, সাথে গল্পটুকু শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমি শুরু করলাম। সংগ্রামের কিছুটা অংশ, দুটো প্যারা আমি পড়েছিলাম, আজকে আমি 3 নম্বর প্যারা থেকে পড়ব। 1899 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর থেকে পরের বছর জুন পর্যন্ত নিবেদিতা শিকাগো, জ্যাকসন অ্যান আরবর, ডেট্রয়েট, ক্যানসাস সিটি, বস্টন, নিউ ইয়র্ক প্রভৃতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বক্তৃতা দিয়ে অর্থ সংগ্রহ করেন। ওদেশের ছেলেমেয়েদের কাছে তিনি শ্রীকৃষ্ণ, ধ্রুব, প্রহ্লাদ, গোপাল প্রভৃতি সম্বন্ধে তার অপূর্ব ভাষায় গল্প করে বলতেন। তাছাড়া বিভিন্ন সভায় তার বক্তৃতার বিষয় ছিল ভারতের নারী জীবন দর্শন, চিত্রকলা, বেদান্ত মতবাদ প্রভৃতি। অর্থ সংগ্রহ কাজটি সহজ হয়নি। নিবেদিতা ভারত ভ্রমণ করে এসেছে বলে বহু সময় তার চারপাশে কৌতূহলী লোকের ভিড় জমে উঠত। ভারত সম্বন্ধে নানা প্রশ্ন করে তারা নিজেদেরকে কৌতূহল চরিতার্থ করত, কিন্তু অর্থ সাহায্যের জন্য এগিয়ে আসতো কম লোক। তাছাড়া তখন মিশরীরা ভারত সম্বন্ধে নানা কুৎসা রটাত, সতীদাহ বিষয়ে অত্যন্ত বাড়িয়ে চিত্তাকর্ষক কাহিনী প্রচার করত। পুরুষদের বহু বিবাহ, জাতিভেদ, মেয়েদের উপরে নানা রকম অবিচার, শিক্ষার অভাব, নানাবিধ কুসংস্কার, গঙ্গাসাগরে শিশু বিসর্জন দেওয়া ইত্যাদি ফলাও করে প্রচার করা হতো। সামাজিক প্রথা সব দেশেই কিছু কিছু থাকে, এদেশেও ছিল, কিন্তু অনেক ভালো দিকও ছিল। মিশরীদের স্বভাব ছিল যা কিছু মন্দ তাই বহু গুণ করে পাশ্চাত্য দেশসমূহের প্রচার করা। নিবেদিতাকে ওইসব বিষয়ে অনেকেই প্রশ্ন করত, ফলে তিনি ক্রুদ্ধ হতেন। ভারতবর্ষকে তিনি ভালোবেসেছিলেন, তাই মিশরীদের এই সব জঘন্য অপবাদ তাকে খুবই কষ্ট দিত। ভারতবর্ষের পক্ষে কিছু বলতে গেলে তাকে বহু ব্যঙ্গ বিদ্রোহ সহ্য করতে হতো। তার পোশাক পরিচ্ছদের জন্য নানা রকম মন্তব্য শুনতে হতো। আমেরিকায় স্বামীজির বহু অনুরাগী বন্ধু ছিলেন।
নিবেদিতার আশা ছিল তারা সকলেই সাহায্য করবেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি 4 জন ব্যতীত কেউই সাহায্য করেননি। এইসব কারণে তিনি খুব মানসিক যন্ত্রণা ভোগ করতেন। স্বামীজির মধ্যে মধ্যে উৎসাহপূর্ণ পত্র লিখে নিবেদিতাকে প্রেরণা দিতেন। এক পত্রে লিখেছিলেন, তোমার বিদ্যালয়ের জন্য অর্থ সাহায্য আসতেই হবে, আর যদি না আসে তাতেই বা কি এসে যায়। মা জানেন কোন পথ দিয়ে কাকে নিয়ে যাবেন, তিনি যে পথ দিয়ে নিয়ে যান সব পথই সমান। আর এক পত্রে লিখেছিলেন, ব্রত উদযাপনে প্রাণপাত করাই আমাদের দর্শন, সিদ্ধির জন্য ব্যস্ত হওয়া নয়, দৃঢ় হও, মা কাঞ্চন কিংবা অন্য কিছুর দাস হইও না, তাহলে সিদ্ধি আমাদের সুনিশ্চিত। স্বামীজির এইসব পত্র নিবেদিতাকে কর্মজগতে বীরাঙ্গনার মতো যুদ্ধ করার প্রেরণা দিত। বহু চেষ্টার পরে নিবেদিতা একদল হিতৈষী লাভ করেন। তারা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। এদের নিয়ে তিনি একটি রামকৃষ্ণ সাহায্য মণ্ডলী গঠন করেন এবং রামকৃষ্ণ বালিকা বিদ্যালয় পরিকল্পনা নাম দিয়ে ভারতবর্ষে তার কাজ সম্বন্ধে একটি সুনিশ্চিত ও বিস্তৃত পরিকল্পনা পুস্তক আকারে প্রকাশ করেন। এরপর নিবেদিতা নিউ ইয়র্ক হয়ে ইউরোপ আগমন করেন। প্যারিসে তখন 1900 সাল একটি বিরাট প্রদর্শনী সেই সঙ্গে একটি ধর্ম ইতিহাস সম্মেলনের আয়োজন হয়। ওই সম্মেলনে স্বামীজিও আমন্ত্রিত হয়ে যোগদান করেন। ভারতবর্ষ থেকে বৈজ্ঞানিক শ্রেষ্ঠ শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসুও আমন্ত্রিত হন। তিনি সস্ত্রীক এসেছিলেন। তার অপূর্ব বৈজ্ঞানিক প্রতিভা বিশ্বের দরবারে ভারত মাতার মুখ উজ্জ্বল করেছিল। তাই স্বামীজি তার ও তার পত্নীর অবলা বসুর প্রশংসায় কখনো ক্লান্ত হতেন না। নিবেদিতার সঙ্গেও বসু দম্পতির বন্ধুত্ব গড়ে উঠল। সম্মেলনের শেষে স্বামীজি ইউরোপ ভ্রমণান্তে স্বদেশে প্রত্যাবর্তন করবেন স্থির হয়। নিবেদিতা তখনও কাজ বাকি এবং সেজন্য তার ইংল্যান্ড যাত্রার প্রয়োজন ছিল। অবশ্য পাশ্চাত্য ভূখণ্ডে স্বামীজির সঙ্গে তার একবার দেখা হয়। ব্রিটানির অন্তর্গত ল্যানির নিকটে পেরোগাই এক সমুদ্রের তীরে অবস্থিত একটি মনোরম ক্ষুদ্র স্থান। মিসেস বুলের অনুরোধে নিবেদিতা এবং পরে স্বামীজি এখানে তার আতিথ্য গ্রহণ করেন। আজকে এ পর্যন্তই শেষ করলাম। আবার পরবর্তী ঠিক এই সময়ে আগামীকাল নতুন ভিডিও চলে আসবে এবং পরবর্তী গল্পটুকু এর সঙ্গে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।